আগামীকাল বিএনপি সরকারের প্রথম বাজেট। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাড়ছে ব্যয়, অগ্রাধিকারে অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম, আমি অতটুকু বলতে পারি। বি রেস্ট এশিওর, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশ। শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভরশীলতার তাগিদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই আমাদের ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। সীমান্তে বিজিবির শক্ত অবস্থানে বিএসএফ, পিছু হটলেও আতঙ্ক কাটেনি। টহল জোরদার করেছে দুই বাহিনী। সাতক্ষীরা, জামালপুরে আজও পুশিনের চেষ্টা। ৮ দিন হাসপাতালের দেয়া জবাবে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, অধিকাংশ বক্তব্যই অস্পষ্ট, পর্যালোচনার পর সিদ্ধান্ত। চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল আদায় ফাঁকি। যমুনার অনুসন্ধানে ধরা পড়ল অনিয়ম। বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। অনেক সময় জায়গাগুলো বুঝাও যায় না, আমার অনেক সময় আর বুঝাও যায়, বোঝা যায় কিন্তু গাড়ির নাম্বারটা আমার কিছু নাই। আমার এত নাম্বার 93 আমার গাড়ি যাচ্ছে, তখন আমাকে নাম্বার দেবো না, উনি তো নাম্বার দিচ্ছে না আমাকে। ইসরায়েলি আগ্রাসনের একদিন পরই ইরান যুক্তরাষ্ট্রের হামলা। পাল্টা জবাবে 21টি সামরিক লক্ষ্যবস্তুতে মিসাইল ছুড়ল তেহরান। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আগামীকাল বিকালে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাজেটের সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, এমন ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে দেয়া হচ্ছে নানা ছাড়। এএসএমই উদ্যোক্তাদের জন্য থাকছে বিভিন্ন সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, এবার তথ্য প্রযুক্তি খাতেও বাড়বে রফতানি আয়। তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের জন্য সুদিন আসছে। সদিচ্ছার প্রতিফলন থাকছে বাজেট প্রস্তাবনায়। এ খাতে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতকে কাজে লাগাতে চায় সরকার। আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম, আমি অতটুকু বলতে পারি। বি রেস্ট এশিওর, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর। আমাদের বিগ প্ল্যান ইনক্লুডিং এআই। আমরা ডিজিটালের সাথে সাথে এআই থেকে প্রাধান্য দিচ্ছি। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল প্রকার ফ্রিল্যান্সিং হতে আয় করমুক্ত রাখা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েশন আয়কেও করমুক্ত রাখা হচ্ছে। এছাড়া স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স রাখা হচ্ছে না। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টদের অভিমত, অর্থমন্ত্রীর এমন উদ্যোগে বৈদেশিক মুদ্রা আয়ের পথ অনেক সম্প্রসারিত হবে। এটা একটা বিরাট বড় একটা গুড নিউজ আমাদের জন্য। তার কারণ এর ফলে যেটা হবে যে অনেকে এখন ফ্রিল্যান্সিংটা আরো বেশি বেশি করে করবে, কিন্তু তার থেকে বড় যেটা, যারা করছিল অলরেডি তারা অনেকেই কিন্তু এই টাকাগুলো দেশে আনতো না। তারা কিন্তু এই ট্যাক্সের ভয়ে তারা রেখে দিত বাইরে। সো তারা কিন্তু এই ট্যাক্সের এই এখন যেহেতু ভয়টা থাকবে না, তারা কিন্তু দেশে নিয়ে আসবে।
মোবাইল ফোন ব্যবহারকারী এবং হ্যান্ডসেট নির্মাতাদের জন্য সুখবর আসছে বাজেটে। প্রতিটি সিম কার্ডের বিপরীতে ৩০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সিম কার্ডের বিক্রয় মূল্যের উপর ১৫% ভ্যাট নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে ২২ ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার ৫% ও ২% হতে কমিয়ে ১% করার প্রস্তাব আসতে পারে। তবে মোবাইল অপারেটরদের উপর আরোপিত কর্পোরেট কর হার প্রায় অপরিবর্তিতই রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। কোনো একটা কোম্পানি 20% মূলধন হস্তান্তর করে, তাহলে সেটা হবে যে ইনকামটা আছে, ইনকাম ট্যাক্সটা আছে, সেটার উপরে টোটাল ইনকামের উপর আরও 10% তারা রিবেট পাবে। এই মেকানিজমটা আমাদের কাছে মনে হয়েছে যে বিটিআরসির যে পলিসি আছে সেটা থেকে অনেক বেশি আপনার ব্যবসা বান্ধব, ইনভেস্টমেন্ট বান্ধব, কারণ হচ্ছে এই ক্ষেত্রে ইনভেস্টরদের জন্য একটা ইনসেন্টিভ দেওয়া আছে। প্রস্তাবিত বাজেটে কম্পিউটার প্রিন্টার, মনিটর, অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন এবং ফ্ল্যাশ মেমোরি আমদানিতে বিদ্যমান ৫% অগ্রিম কর কমিয়ে ২% আনার প্রস্তাব রাখতে যাচ্ছেন অর্থমন্ত্রী। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বাজেটের বিষয়ে আলোচনার জন্য আমাদের বাংলা মোটর স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি রিমন রহমান। রিমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। রিমন, শেষ মুহূর্তে বাজেট প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। আর এটি বাংলাদেশের এ যাবৎকালের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবং এটির পরিমাণ যেটা ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা। তো এত বড় বাজেটে, বিশাল বাজেটের রাজস্ব আহরণের চ্যালেঞ্জগুলো আসলে কি কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আসলে এটি বাংলাদেশের রেকর্ড বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকা, এবং সেই বাজেটটি দেওয়ার ক্ষেত্রে সরকার অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এর যে প্রস্তুতি সেটি শেষ পর্যায়ে আগামীকাল বিকেল ৩টায় অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন, এবং তার আগে যেটি রীতি সেটি হচ্ছে যে এই বাজেটটি অনুমোদনের জন্য একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠক হয়, সেটি হয়তো ১২টার সময় সেই বৈঠকটি হতে পারে। বাজেটের ক্ষেত্রে সরকারের প্রথম বাজেট বিএনপি সরকারের, এর আগে বিএনপি সরকার ১৯ বছর আগে ২০০৬-৭ অর্থ বছরে সাইফুর রহমান বাজেট দিয়েছিলেন। তারপরে কিন্তু ১৯ বছর পরে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই বাজেটটি দিতে যাচ্ছে, এবং সেই বাজেটে অনেক চ্যালেঞ্জ। বর্তমানে যে আর্থিক খাতে যে সংকট চলমান রয়েছে সেই সংকট মোকাবেলা করে সাধারণ মানুষকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে আয় ব্যয়ের যে হিসাব সেটি কিন্তু অর্থমন্ত্রীকে মেলাতে হবে, কারণ যে বড় বাজেটের আকার ধরা হয়েছে তার জন্য অর্থায়নে একটা নিশ্চয়তা দরকার। এনবিআর এর যে সক্ষমতা, সেই সক্ষমতাও কিন্তু বেশি একটা ভালো না। তবে সরকার চাচ্ছে, অর্থমন্ত্রী বারবার যে কথাটি বলছেন যে বাজেটটি সাধারণ মানুষের জন্য হবে এবং গণতন্ত্রায়ন বাজেটে নিশ্চিত করা হবে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ শহর থেকে গ্রাম সকল পর্যায়ে যে মানুষ যাতে এই বাজেটের সুফল পায় সেটি কিন্তু নিশ্চিত করার জন্য অর্থমন্ত্রী বারবার বলছেন। অর্থাৎ আগামীকাল সংসদে যে বাজেটটি উপস্থাপন হবে তার আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকায় ধরা হচ্ছে। মারফি। রিমন, আপনাকে আরেকটা প্রশ্ন রয়েছে যে নতুন কর কাঠামো কেমন হতে পারে, এবং নতুন কর কাঠামো অনুযায়ী এই বাজেটে নিশ্চয়ই যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো জনজীবনে প্রভাব ফেলবে, এবং নতুন যে বাজেট রয়েছে টোটাল যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু জনজীবনে একটা প্রভাব ফেলবে। তো এই প্রভাবগুলো আসলে কি কি, আপনার কি মনে হয়? দেখুন, বড় বাজেট হলে বড় আয়ের যে একটি বিষয় সেটি কিন্তু থাকে, এবং সরকারের যে রাজস্ব ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কিন্তু একটি পরিবর্তন আনা হচ্ছে, এবং সরকার অনেক ক্ষেত্রেই রাজস্বের একটি ছাড় দেওয়ার, আমরা যেটি দেখেছি যে ছাড় দেওয়ার চিন্তা করছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যাতে নিশ্চিত হয়, ব্যবসায়ীরা যাতে স্বস্তি পায়, তারা যাতে বিনিয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে কর ছাড়ের একটি দিক কিন্তু রয়েছে। সাধারণ মানুষের যাতে কর্মসংস্থান নিশ্চিত হয়, সাধারণ মানুষ যাতে কিছুটা স্বস্তি পেতে পারে, সেই জন্য উৎপাদনমুখী যে শিল্প রয়েছে সে শিল্পে কর ছাড়ের একটি সুযোগ হয়তো অর্থমন্ত্রী তুলে ধরবেন।
পাশাপাশি কর আহরণের জন্য যে সাধারণ মানুষের উপর একটি করের চাপ সেটাও কিন্তু করা হবে, কারণ আমরা যেটি দেখেছি যে গ্রাম অঞ্চলে যারা কর দিয়ে থাকেন না কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকেন, লেনদেন করে থাকেন, তাদের উপর কিন্তু সামান্য পরিমাণে হলেও কিন্তু কর জাল এবার বেছানো হবে। অর্থমন্ত্রী তেমনটি জানাবেন আমরা জানতে পেরেছি, কারণ খুচরা বিক্রেতারা যে তাদের যে সরবরাহ পর্যায়ে 0.20% হারে অগ্রিম কর দিতে হবে, এটি কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে গিয়ে কিন্তু এই করটা দিতে হবে। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যে সাধারণ মানুষের যে স্বস্তি দেওয়ার বিষয়টি সেটি মাথায় রেখে কিন্তু এই বাজেটটি হয়তো অর্থমন্ত্রী জনগণের সামনে তুলে ধরবেন। মারফি। রিমন, আপনাকে ধন্যবাদ। শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, 4 দশক ধরে আস্থা ও নির্ভরতার নাম সশস্ত্র বাহিনী, দেশের সম্মান ও সাহসের প্রতীক তারা। প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল। অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল অনেক। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভরতার তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তি রক্ষায় আগামীতেও নারীদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। এর আগে শান্তি রক্ষায় 6 জন শহীদের পরিবার এবং 7 জন আহতকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। প্রায় 4 দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থা এবং নির্ভরতার নাম। এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। জামালপুর ও সাতক্ষীরায় সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টা অব্যাহত, তবে তা প্রতিরোধ করেছে বিজিবি। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবির আওতাধীন সুন্দরবন উপকূলীয় অঞ্চলে নদীপথে এই পুশিন চেষ্টা করা হয়। বিজিবি জানায়, গত 2 দিন ধরেই 15 থেকে 20 জনকে জড়ো করে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি। নৌপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া জামালপুরের বক্সিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা আটকে দিয়েছে স্থানীয় বাসিন্দা এবং বিজিবি সদস্যরা। ভোররাতে কামালপুরের রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে 6 জন ভারতে পালিয়ে যায়, তবে একজন শূন্য রেখায় আটকে আছেন এখনও। সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য আমরা জেনে আসবো সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে। তিনি রয়েছেন পঞ্চগড় সীমান্তে। তুহিন, সকাল থেকে আপনি তো সীমান্তের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছেন, তো সেখানের এখনকার কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? সাতক্ষীরা সীমান্তে উত্তেজনার পর এই এলাকায়ও টহল জোরদার করেছে বিজিবি। গত 2 দিন এখানে তেমন কোনো পুশিনের চেষ্টা আমরা দেখতে পাইনি। তবে পঞ্চগড়ের আশপাশের সীমান্তগুলোতে এরকম কিন্তু মহাসড়কগুলোর খুব মহাসড়ক ধরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এই কারণে এই এলাকার বিজিবির জন্য এটা একটি বড় চ্যালেঞ্জ, কারণ বিএসএফ এর যে পরিমাণ জনশক্তি আছে, যে পরিমাণ জনবল আছে, তাদের তুলনায় আমাদের বিএসএফ এর কিন্তু সেই পরিমাণ বিজিবির জনবল নেই। এই কারণে তারা খুব কষ্ট করে চ্যালেঞ্জ মাথায় নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে তারা এই এলাকাগুলো টহল দিচ্ছে এবং নিরাপত্তা জোরদার করছে। কিন্তু তারপরেও যে ফাঁকফোকরগুলো আছে, বিএসএফ চেষ্টা করলেই এখানে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে এবং তারা সেই চেষ্টা করে যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি। বিজিবি সেই সত্ত্বেই সেই কথা মাথায় রেখেই এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মার্তি। তুহিন, ধন্যবাদ যুক্ত হবার জন্য।
নয়াদিল্লির বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। শূন্য রেখা থেকে পুশিনের চেষ্টা করা লোকজনকে প্রতিরোধের মুখে সরিয়ে নিয়েছে বিএসএফ। তারপরও মুখোমুখি অবস্থানে দুদেশের সীমান্তরক্ষীরা। আছে চাপা উত্তেজনা। সামনের দিনগুলোয় কি হয় তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি রনি মিয়াজেকে সঙ্গে নিয়ে উত্তরের সীমান্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। সম্প্রতি শূন্যরেখায় সীমানা প্রাচীরের জন্য বিএসএফ এর জমি মাপাকে কেন্দ্র করে কয়েকটি পয়েন্টে শুরু হয় বাকবিতণ্ডা। এরপর মেহেরপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, লালমনিরহাট সহ দেশের উত্তরের কয়েকটি সীমান্ত দিয়ে জোর করে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর পশ্চিমের 300 কিলোমিটারেরও বেশি সীমান্ত এলাকায়। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। এরা এখান থেকে জোর জব্বর সময়তে সীমা পার হয়ে আমার বাংলার এই রাস্তার মধ্যে আসি জোর জব্বরে এমনি এক কথা করে হামকি ধামকি করে। বিজিবি জনতার শক্ত প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। 72 ঘন্টায় রাতের আধারে সরিয়ে নেয় শূন্যরেখায় ঠেলে দেয়া লোকজনকে। সেনায় আমরা অনেক তৎপরতা আছি এবং স্থানীয় জনগণও আমাদের অনেকটা সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমাদের এপাশে কোনো ধরনের ভারতের নাগরিক বাংলাদেশে পুশিন করতে পারবে না। আমরা রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিয়মিত সীমান্ত সম্মেলনে অধিক গুরুত্ব পায় সীমান্ত পরিস্থিতি। দুদেশের আলোচনার পর সীমান্তে কমে আসতে থাকে উত্তেজনা। তারপরও দুর্গম এলাকায় দিন-রাত নজরদারি চালাচ্ছে বিজিবি। সাথে আছে স্থানীয় বাসিন্দারাও। বিজিবিকে আমরা কিছু দেখলে বিজিবিকে ফোন দেই, মোবাইল নাম্বার দিচ্ছে এবং কি আমরা বাসি দেই, তাহলে বিএসএফ বা যারা মনে করবে এখানে বিজিবি আছে তখন ওনারা চলে যায়। শুধু বিজিবির একা দায়িত্ব না, আপনি জাহাঙ্গীরনায় আছেন, আপনাদের কিছু দেখবেন না, আপনার কোনো দায়িত্ব নাই। চলার প্রচুর সমস্যা আছে। আমাদের ইনকামের সোজে হইলো আপনার লদিটা, আর আমাদের তো এখানে মনে করো ওরকম ধরনের কোনো কলকারখানা নাই, আমরা কাজ করে খাবো আর কি। প্রকাশ্যে উত্তেজনা না থাকলেও সুসজ্জিত বিএসএফ এর টহলের বিপরীতে চলছে বিজিবির কষ্টকর পাল্টা নজরদারি। সত্যিকার অর্থে রাস্তাটা যদি থাকে তাহলে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য দ্রুত যাওয়া আসা করতে পারি। এটা তো তা নাই। আমাদের অনেক জায়গায় রাস্তা আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় রাস্তা নাই। পরিস্থিতির কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় স্বল্প আয়ের মানুষেরা। যে কোনো সমস্যা এবং সংকটে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তাহলে ভালো ফলাফল পাওয়া যায়, তার একটি অনন্য নজির স্থাপন হলো এবার। ভবিষ্যতে এই ধারা যদি অব্যাহত রাখা যায় তাহলে প্রতিবেশী দেশ বা সীমান্ত এলাকার যে কোনো বেআইনি কার্যক্রম বা আগ্রাসন রুখে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ মানুষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, তেঁতুলিয়া সীমান্ত এলাকা, পঞ্চগড়। 6 শিশু মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়, বেশিরভাগই অস্পষ্ট। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ 4 থেকে 5 পৃষ্ঠা যে জবাব দিয়েছে সেটি তিনি পড়েছেন। বেশিরভাগ অপ্রয়োজনীয় কথাবার্তা লিখেছে। প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী লেখা হয়েছে সেখানে, যা গ্রহণযোগ্য নয়। মন্ত্রী জানান, 6 শিশু মৃত্যুর ঘটনায় আজ বৈঠক হবে, কিন্তু কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে জানানো হবে। প্রতিবেদন তারা অনেক কিছু বলেছে, তারা মানে ইচ্ছা করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে। এগুলো বুলেট পয়েন্ট বলে কিছুই লেখা নেই, বেগ রিপ্লাই। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসবো, কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। অবসান ঘটল আসন্ন বিশ্বকাপ শুরুর আগে ইরান দলকে ঘিরে তৈরি হওয়া ভিসা এবং যাতায়াত বিতর্ক। বিশ্বকাপের 3 ম্যাচের প্রত্যেকটির আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান। ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং বের হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল তা সত্য নয় বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট করেছে, মেক্সিকোর
টিজুয়ানায় বেস ক্যাম্প করা ইরান দল প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। মূলত খেলোয়াড়দের নিরাপত্তা এবং রাজনৈতিক উত্তেজনার কারণে বিশাল এই যাতায়াত ব্যবস্থা। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। জি গ্রুপের বাকি দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। 3.5 ঘন্টা পর উদ্ধার হলো জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার। তবে এখনও চালু হয়নি এই রুটে ট্রেন চলাচল। সকাল 9টায় ময়মনসিংহ স্টেশনে ঢোকার সময় শহরের ইটাখোলা বাইলেন এলাকায় হয় এই দুর্ঘটনা। এতে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ জামালপুর রুটে রেল চলাচল। পরে লাইনচ্যুত পাওয়ার কার ও 4টি বগি ঘটনাস্থলে রেখে স্টেশনে আনা হয় ট্রেনটিকে। খবর পেয়ে পাওয়ার কার ও বগিগুলো উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়। পরে রেল লাইন মেরামত হলে পাওয়ার কার উদ্ধারে যোগ দেয় রিলিফ ট্রেনটি। এই দুর্ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে আসবো। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। হোসাইন, লাইনচ্যুত পাওয়ার কার তো উদ্ধার করা হয়েছে, রেল চলাচল স্বাভাবিক হয়েছে কিনা? এই মুহূর্তে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। কিছুক্ষণ আগে একটি ট্রেন আমি এই রেল লাইন দিয়ে যেতে দেখেছি। আমি রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে রেল লাইনটি স্বাভাবিক হয়েছে, তবে যেহেতু একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে তাই ট্রেন চালকদেরকে এই অংশটুকু দুর্ঘটনাস্থল এলাকাগুলো ধীরে চলতে বলা হয়েছে এবং সেই কারণে যারা এখানে লাইনম্যান রয়েছেন তারা সবুজ এবং লাল পতাকায় একসাথে করে সিগন্যাল দিচ্ছেন যে ট্রেন আসছেন এটি হচ্ছে যে ধীরে যেতে হবে এই ধরনের। তো এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক বলা যায় এবং সেই সাথে এইটি কেন ঘটেছে, কিভাবে ঘটেছে সেই বিষয়টি তদন্ত করা হবে বলে যে নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন এখানে উপস্থিত ছিলেন তিনি আমাকে জানিয়েছেন। আর আমি কিছুক্ষণ আগে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে আসলে রক্ষা পাওয়া গেছে, কারণ এখানে যে কালভার্টটি ছিল সেই কালভার্টে এই ট্রেনের চাকা যখন লাইনচ্যুত হয় এবং সেখানে আঘাত করে সেই মুহূর্তে ট্রেনটি কিন্তু অনেকটাই ছিটকে উপরের দিকে উঠে যায় এবং পরবর্তীতে লাইনের বাইরে ট্রেনের চাকা পড়ে। তো বড় ধরনের দুর্ঘটনা শঙ্কা করে তিনি সেই স্থান ত্যাগ করে বাড়ির ভিতরে ঢুকে যান। মানে তিনি বুঝাতে চেয়েছিলেন যে বড় ধরনের দুর্ঘটনা কতটুকু হতে পারতো সেটি। তো সব মিলে কী কারণে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং সেই সাথে রেল লাইনের কোনো ত্রুটি ছিল কিনা এই সব বিষয়ে কিন্তু একটি তদন্ত করা হবে এবং তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আমাকে জানানো হয়েছে। শাহিদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। সকালে রাজশাহীর মোহনপুর মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়, আহত হয় 3 জন। রাজশাহী নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সিএনজি চালিত মাহিন্দ্রার সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। যাত্রীবাহী মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে মারা যান মারুফ হোসেন নামে এক ব্যাংক কর্মচারী। গুরুতর আহত 4 জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও 1 জন, বাকি 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত ট্রাক ফেলে পালিয়েছে চালক ও হেলপার। এদিকে হবিগঞ্জের মাধবপুরে বালু বোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি ব্রিজের উপর যাত্রীবাহী সিএনজি অটোরিকশা অপর একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক আক্কাস মিয়া। গুরুতর আহত 3 যাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনোয়ারা বেগম নামে এক যাত্রীকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত 2 জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কার পকেটে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতু টোলের টাকা? টোল নিয়ে সুকৌশলে চলছে ভয়াবহ অনিয়ম দুর্নীতি। বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। টানা বেশ কিছুদিনের অনুসন্ধানে যমুনা টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে সেসব অনিয়মের চিত্র। সিফাতুল ইসলাম জাবেদ তোলা ছবিতে জোবায়ের রিফাতের রিপোর্ট। নিয়ম বলছে টোল প্লাজায় গাড়ি থামবে, ব্যারিয়ার থাকবে নামানো, টোল জমার পর তথ্য সংরক্ষণ হবে সিস্টেমে, এরপর চালককে স্লিপ দিলে উঠবে ব্যারিয়ার। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। একাধিক ভূতে ব্যারিয়ার তোলা, গাড়ি থামছে না, টোলকর্মীরা টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে গাড়ি। চালকদের অভিযোগ দিনের চেয়ে রাতে বেশি অনিয়ম চলে। টোলের স্লিপটা একটু দেখান তো ভাই। স্লিপ দেয়নি তো,
স্লিপ দেয় নাই। ওদের একটা কম্পিউটার যেটা ওই 30 টাকা ওইখানে উঠে, যখন ওটা যদি না উঠে ওটা তো ওদের এখানে থাকে। অনেক সময় লেখাগুলো বুঝেও যায় না, আবার অনেক সময় আর বুঝেও যায়, বোঝা যায় যে কিন্তু গাড়ির নাম্বারটা আমার কিছু নাই। আমার এত নম্বর 93 আমার গাড়ি যাচ্ছে, তখন আমাকে নম্বর দেবো না, উনি তো নম্বর দিচ্ছে না আমাকে। বিষয়টি আরও কাছ থেকে দেখতে পরিচয় গোপন রেখে শাহবানত সেতু পার হয় যমুনা টেলিভিশনের টিম। টোল দেওয়ার পর পাওয়া স্লিপ দেখে অবাক। স্লিপে গাড়ির নম্বরটি থাকার পরিবর্তে লেখা 6টি শূন্য। অন্য চালকদেরও একই অভিযোগ। এখানে দেখেন তো আপনার গাড়ির নাম্বার কোথাও আছে কিনা? গাড়ির নাম্বার তো থাকার কথা নিয়ম অনুযায়ী। না তুললে তো এটা আমরা কি গাড়ির নাম্বার আছে ওখানে? নাই। ওই যে 6টা শূন্য দেখা যাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর্যবেক্ষণে দেখা যায় সিস্টেম ভিত্তিক টোল নিবন্ধনে গরমিল। প্রশ্ন উঠছে, টোলের টাকা যাচ্ছে কোথায়? দায়িত্বে থাকা কর্মকর্তা দায় চাপান প্রযুক্তিগত ত্রুটির উপর। এটা অনেক সময় সিস্টেম থেকে হ্যাং করে থাকলে ব্যারিয়ারটা তখন আর পড়ে না। এবার ক্যামেরা সহ যমুনা টেলিভিশন টিম আবার টোল প্লাজায় গেলে বদলে যায় চিত্র। খোলা ব্যারিয়ার নামিয়ে দেয়া হয়, চলেই নিয়ম মেনে টোল আদায়। আগের সেই কর্মকর্তার মুখেও জবাব নেই। আমরা আছে আপনার কোম্পানির একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, মূল সিস্টেমটা আছে রোডসেন হাইওয়ের সিস্টেমটা হচ্ছে তাদের, আমরা সেটা হ্যান্ডেল করি না, আমরা সিস্টেমে হাতও দিই না। প্রতিদিনের টোল আদায়ের ডিজিটাল হিসাব পাঠানো হয় সড়ক ও জনপদ বিভাগে। তাদের তথ্য মতে প্রতিদিন গড়ে 20 থেকে 22 হাজার যানবাহন পারাপার বাবদ টোল আদায় হয় প্রায় 21 থেকে 22 লাখ টাকা। 3 বছর ধরে টোল নিয়েছে ইজারাদার শামীম এন্টারপ্রাইজ। গত 4 এপ্রিল তাদের মেয়াদ শেষ হয়। নতুন টেন্ডারে সর্বনিম্ন দরদা থেকে কাজ না দিয়ে 2 মাস ধরে নিজেরাই টোল দিচ্ছে সড়ক ও জনপদ। এখন আমরা কিন্তু প্রতি সেকেন্ডের টাকাটা কিন্তু আমি অনলাইনে দেখতে পাচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আসলে এই ধরনের সুযোগটা কম। তারপর যেহেতু আপনি বলেছেন, আমি এই বিষয়টা ইনভেস্টিগেট করে দেখব। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাগেরহাটের দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল নিহত হয়েছেন। আহত হন বারুইপাড়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল। মঙ্গলবার রাতে ফকিরহাট উপজেলার নিউতির মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়ল জানান, 3টি মোটরসাইকেলে 6 জন দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। আমার একদম ফোন দিয়ে বললো কি আমার ভাইজান রে কুপাইছে, আব্দুল্লাহ ভাইজান রে ছুরি মারিছে। ওরা 6 জন ছিল। কিসের ছিল? মোটরসাইকেল ছিল, 2টা গাড়িতে 3টে গাড়িতে 6 জন ছিল। মাস তিনেক আগে এই আব্দুল্লাহকে একটা হুমকি দেওয়া হয়েছে, তোদেরকে তো মেরেই ফেলবে। এভাবে আমরা, ওনার বাড়ি হচ্ছে জন্মস্থান আরপাড়ায়, উনি ফকিরহাট থাকে, আওয়ামী লীগের নির্যাতনে উনি ফকিরহাট চলে গেছিল। হাম উপসর্গে বেরিয়ে চলেছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় সিলেটে হাম উপসর্গে আরও 1 শিশু মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গে প্রাণ গেছে 68 জনের। হাসপাতালে আজ নতুন রোগী ভর্তি হয়েছেন 66 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 256 জন রোগী। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন জেলার হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। হামের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, হামের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। এবং সিলেটে তো আজকেও একজন শিশুর মৃত্যু হলো, তো এতদিন পার হয়ে গেছে, এরপরও হামের প্রাদুর্ভাব কিন্তু কমছে না। এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, এখনো কেন শিশু মৃত্যু হচ্ছে? মার্ফি, এর আগের সংবাদে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ওয়ার্ডের চিত্র কিছুটা পাল্টেছে, অর্থাৎ ওয়ার্ডে এর আগে একটি শয্যায় 2 জন থেকে 3 জন রুগীকে রেখে সেবা দিতে হতো। সেই চিত্র পাল্টে এখন রুগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। এবং এর আগে প্রতিদিন আমরা ঈদের আগে যেটি দেখেছি যে প্রতিদিন হয়তো 150 থেকে 120 জন রুগী হয়তো হাসপাতালে ভর্তি হতেন, সেটি এখন 60 বা 70-এর ঘরে নেমে এসেছে। তবে আমরা এই মুহূর্তে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউর যে করিডোর, সেই করিডোরের সামনে। এবং সেই আইসিইউতে কিন্তু কোনো স্বস্তির চিত্র নেই, কারণ আইসিইউ এখন পর্যন্ত, অর্থাৎ পিআইসিইউ এখন পর্যন্ত আসলে রুগীতে পরিপূর্ণ থাকছে। ফলে সেই পিআইসিইউর জন্য এখনো আমরা রুগীদের অপেক্ষা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এবং আপনি যেটি বলছিলেন যে রুগী মৃত্যু আসলে কমছে না, প্রতিদিনই 1-2 জন করে শিশু মৃত্যুর খবর আমরা পাচ্ছি। চিকিৎসকরা যেটি বলছেন যে
যেসব রোগীরা আসলে মারা যাচ্ছে তাদের বেশিরভাগের আসলে টিকা নেওয়ার কোনো ইতিহাস নেই, অর্থাৎ চলমান যে টিকা প্রক্রিয়া বা এর আগেও আসলে তাদের হামের কোনো টিকা নিয়েছেন এরকম কোনো ইতিহাস তাদের নেই। ফলে সেই সব রোগীদের শারীরিক অবস্থাই আসলে জটিল হচ্ছে এবং তারাই মৃত্যুর যে সংখ্যা মানে মৃত্যুর যে হার সেটি আসলে তাদের ক্ষেত্রেই বাড়ছে। ফলে তারা টিকা নেওয়ার বিষয়টি বারবারই আসলে গুরুত্ব আরোপ করছেন। স্বাস্থ্য অধিদপ্তর যদিও বলছে যে তারা চলমান যে বা এর আগে যে বিশেষ টিকা ক্যাম্পেইনের মধ্য দিয়ে আসলে 90%-এরও বেশি শিশুকে সিলেট বিভাগের টিকার আওতায় নিয়ে এসেছে। তবে হাসপাতালে আমরা ঘুরে যেটি দেখতে পাই, যারা হাসপাতালে আসছেন শিশুরা তাদের বেশিরভাগ অভিভাবকই আসলে টিকার বিষয়ে টিকা শিশুরা নিয়েছে সেই তথ্য আমাদেরকে দিতে পারেননি। ফলে এবং সেই শিশুদেরকে আমরা দেখছি যে তাদের অক্সিজেন লাগছে, তাদের পিআইসিইউ লাগছে এবং সেই শিশুরাই আসলে শারীরিকভাবে বেশি সংকটাপন্ন। এর বাইরে হাসপাতালে প্রাপ্তবয়স্ক রোগীরাও আছেন, যদিও তাদের শারীরিক সংকট বা শারীরিক জটিলতা খুবই কম, তারা দ্রুত সুস্থ হয়েও বাড়ি ফিরছেন। এর বাইরে 6 মাসের নিচের বয়সী শিশুদেরকেও আমরা হাসপাতালে ভর্তি হতে দেখছি, তাদের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। ফলে তাদের যেহেতু টিকা দেওয়ার এই মুহূর্তে ব্যবস্থা নেই, ফলে তাদের শারীরিক যাতে কোনো ধরনের অপুষ্টিতে না ভুগেন সেজন্য অভিভাবকদের তারা পরামর্শ দিচ্ছেন। এর বাইরে সতর্কতার জন্য বিশেষ করে স্বাস্থ্য যে বিধি সেগুলো মেনে রাখার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষ করে পরামর্শ দিচ্ছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এর আগে 7 জুন এই মামলার 4 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। ওই দিন রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন আদালতে। এরপর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করা হয়। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় আজ ফের সাফাই সাক্ষ্য দিবেন আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়া এই মামলায় আরও 1 জন নতুন সাফাই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় অধিকতর তদন্তের স্বার্থে 71 টিভির লাইসেন্স সহ যাবতীয় নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্যভিচার ও মানহানির মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তামিমকে খালাস দিয়েছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় উভয় পক্ষই আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়। গত 6 মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই তারিখ ধার্য করা হয়েছিল। 2021 সালের 24 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তামিমা সুলতানা রাকিবকে তালাক দিয়ে সৌদি আরব গিয়ে কতদিন বাংলাদেশে অবস্থান করেছেন এইটা তদন্তকারী কর্মকর্তা কিংবা বাদী তার সাক্ষ্যে কোনোভাবে উপস্থাপন করতে পারেন নাই। ফলে এই মামলায় ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা বেকসুরভাবে খালাসপ্রাপ্ত হয়েছেন এবং তারা ন্যায় বিচার পেয়েছে। আমরা এই ন্যায় বিচারে সন্তুষ্ট। পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন, এই কথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আয়োজন ছিল। সেখানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবের রূপ দেয়া যায়। অনগ্রসর দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। বলেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান বের করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষিকা
এবং শিক্ষার্থীরা নিঃসন্দেহে বিরাট অবদান রাখতে পারে। বর্তমান পৃথিবীকে আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরাম। সকাল 11টায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী সচেতন গ্রাহক ফোরাম। পরে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পল্টন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সেখান থেকে 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে অর্থমন্ত্রী দপ্তরে স্মারকলিপি জমা দেয়। এতে চেয়ারম্যান খুরশিদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি, অতি দ্রুত এই চেয়ারম্যানকে অপসারণ করে একজন দক্ষ যোগ্য ব্যক্তি যিনি সকলের কাছে গ্রহণযোগ্য তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া। ঋণ খেলাপি নয়, শুধু যারা ব্যাংকের অর্থ লুটপাট করেছে সকলের বিচারের ব্যবস্থা করার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল করা, স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। দিনের আলোতে দেখতে আর 10টা গ্রামের মতোই, কিন্তু রাত নামলেই পাল্টে যায় নাটোরের চৌমোহন গ্রামের দৃশ্য। জিনের বাচ্চা, তান্ত্রিক আর অশরীরে আত্মার আনাগোনা শুরুর দাবি করা হয় গ্রাম জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভুয়া ভিডিও ছড়িয়ে প্রবাসী সহ অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। মাটির মধ্যে জিনকে ধরে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে। পাশে বসে তাকে ঝাড়ফুঁক দিচ্ছেন কবিরাজ, যে কিনা নিজেই জিনের একজন বাচ্চা। এই দৃশ্য ধারণ করেই ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবারে কালো জাদুর প্রভাব, সন্তানের আরোগ্য লাভ থেকে শুরু করে নানা সমস্যা দূর করতে কথিত জিনের বাদশার শরণাপন্ন হন ভুক্তভোগীরা। ধাপে ধাপে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া হয় লাখ লাখ টাকা। ওরাই আমার ব্রেন ওয়াশ করে ফেলাইছিল। ছেলে অসুস্থ, আমার বাড়িতে সবারই কালো জাদু করা, আমার প্রতি কালো জাদু করা, আমার সংসারে কোনো আয় উন্নতি নাই, সংসারে অসুখ বিসুখ লেগে থাকে। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের ছত্রছায়া আর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে 37টি চক্র। প্রবাসী ও অসহায় মানুষের অর্থ হাতিয়ে রাতারাতি জীবনমান্য পাল্টে ফেলেছেন অনেকে। কবিরাজরা অনেক শক্তিশালী, টাকা পয়সা, এই জন্যে এলাকার মানুষ এদের বিরুদ্ধে আওয়াজ করে না। আসলে এগুলো জিনের বাচ্চা যখন তখন হাজির করা অসম্ভব, আর যারা হাজির করে তারা তো এইভাবে প্রচারণা করবে না যে আমি কবিরাজ, আমার কাছে আসো। পুলিশ তো আসে না, জীবনেও আসে না। মাস গেলে পারে একটা মিটিং করে, মিটিং এ মাসহারা তুলে সব কবিরাজরা তুলে পুলিশের চাঁদা সুদি দেয়, তারাই কইছে এসব কথা। দ্রুত আসলে বন্ধ হওয়া দরকার। তাছাড়া অনেক ছেলেপেলে এটার সাথে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আর আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রতারণার বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হলে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এর আগে আস্তানা ও বাড়িঘর ফেলে সটকে পড়ে কথিত জিন ও তাদের সহযোগীরা। তবে পালিয়ে গেলেও ভুক্তভোগীদের বার্তা দিয়ে কথিত জিনের বাচ্চারা জানায় তাদের ক্ষমতা ও দাম্ভিকতার কথা। কোন জেলায় মামলা করবেন আমার নামে তোকে মামলাই নেবে না, কারণ আমি ধরেন যে আমার ইনকাম নাই, এই গুরুজি যা দেয় ওখান থেকে আমি প্রতি মাসে 50 লাখ টাকা খালি দানই করি। প্রশাসনের কর্মকর্তারা জানান কথিত জিনের বাচ্চাদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে এসব বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি। আইনি সহায়তা না দেওয়ার বিষয়ে প্রমাণ মিললে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতারকের খপ্পরে যারা পরে নিশ্চয় হয়েছেন আমাদের কাছে অভিযোগ দেন, মামলা দেন, আমরা নিয়মিত মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা প্রয়োগ করব। পাশাপাশি যারা এই ধরনের ভিডিও কন্টেন্টের প্রতারণায় পড়ে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা এই ধরনের প্রতারণার খপ্পরে পড়তেছেন, আপনাদেরকে বলবো আসলে এরা পুরোটাই প্রতারক, এদের খপ্পরে কেউ পড়বেন না। মানুষেরও সচেতন হওয়ার দরকার আছে, কারণ কেউ একটু ভয়ভীতি দেখালো বা লোভ দেখালো, আমরা সেটাতে যদি প্রলোভিত হই বা ভীত হয়ে যাই, তাহলে এই প্রতারক চক্র সুযোগ পেয়ে যায়। যে আমাদের থানাগুলোতে অভিযোগ দিয়েছে কিন্তু ব্যবস্থা হয় না, এটা আমাকে যদি একটু জানানো হয় সুনির্দিষ্টভাবে, তাহলে আমি ব্যবস্থা নিতে পারবো। আমার কাছে এরকম এখন পর্যন্ত তথ্য নেই। অলৌকিক ক্ষমতার প্রচার চালিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেওয়া বন্ধে কঠোর ভূমিকা পালন করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।
নড়াইলে পুকুরের পানিতে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে পৌরসভার ভাটি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ও ওমর ফারুক সম্পর্কে আপন 2 ভাই। পরিবার জানায় সকালে খেলতে বের হয় তারা, পরে তাদের মা 2 ভাইকে খোঁজাখুঁজি করে না পেলে বাড়ির পাশেই পুকুরে খোঁজ করেন স্থানীয়রা। সেখানে বক্কর ও ফারুককে পানিতে ডুবে থাকতে দেখে তারা। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ জানায় এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সাথে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জেএএসসি এর ব্যাপক সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজাদ কাশ্মীরে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ সহ অন্যান্য এলাকায় প্রায় জনশূন্য রাস্তাঘাট। সড়কে কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ। পুলিশের গুলিতে স্থানীয় ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক সংঘর্ষে জড়ায় নিরাপত্তা বাহিনী ও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থকরা। নিহতের বিচারের পাশাপাশি সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চলে আন্দোলন। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় অন্তত 11 জন। প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় জেএএসসি। আফগানিস্তানের নারী অধিকার আন্দোলনে হামলার অভিযোগ উঠেছে তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে। কমপক্ষে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গেল সপ্তাহে নিয়ম ভেঙে হিজাব না পরে জনসম্মুখে চলাফেরা করায় বেশ কয়েকজন নারীকে আটক করে তালেবান কর্তৃপক্ষ। বন্দীদের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে রাস্তায় নামেন প্রায় 150 মানুষ। যোগ দেন কিছু নারীও। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও বেত্রাঘাত করে তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে ছোড়া হয় গুলি। বিদ্ধ হন বেশ কয়েকজন। ইসরায়েলি আগ্রাসনের একদিনের মাথায় ইরান ভূখণ্ডে হামলা চালালো যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে চলছে ত্রিমুখী সংঘর্ষ। হরমুজ প্রণালীতে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তেহরানকে দায়ী করে আত্মরক্ষার অজুহাতে দেশটির একাধিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 21টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরান ইসরায়েল সংঘাত না থামতেই আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই নতুন সংঘর্ষে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সূত্রপাত করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের একাধিক স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও বন্দরনগরী জাসকেতে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। হামলার শিকার সিরিক শহরের 2টি পানি শোধনাগারও। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজের কাছাকাছি যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের জবাবে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। যদিও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দায় স্বীকার করেনি ইরান। পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালিয়েছে হামলা। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যের অন্তত 21টি মার্কিন লক্ষ্যবস্তু ছিল তাদের টার্গেট। বাহরাইনে মার্কিন নেভির 5ম বহর লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। মিসাইল হামলা চালিয়েছে জর্ডানের একটি বিমান ঘাঁটিতেও। আঘাত এনেছে মার্কিন F-35 বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ 4টি গুরুত্বপূর্ণ স্থানে। কুয়েতেও ছোড়া হয়েছে মিসাইল। এছাড়াও বুশেহর শহরে ভূপাতিত করা হয়েছে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন। এরই মধ্যে অভিযান সমাপ্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আপাতত থেমেছে সংঘাত। ধারণা করা হচ্ছে পাল্টাপাল্টি হামলা চালালেও আলোচনার টেবিলেই সংকট সমাধানে এখন বেশি আগ্রহী ওয়াশিংটন, তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এলোপাতাড়ি গোলাগুলিতে প্রাণ গেছে কমপক্ষে 12 জনের। গুরুতর আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় 9 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশ। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে উপস্থিত হয় 10 জনেরও বেশি বন্দুকধারী। তারা একটি সাদা টয়োটা গাড়িতে ছিলেন। গাড়ি থেকে নেমে হামলা চালায় বসতিতে। স্থানীয়দের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফিলিপাইনের শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্পের পর গেল 72 ঘন্টায় প্রায় 2000 আফটার শকের অনুভূত হয়েছে। এগুলো 1.5 থেকে সর্বোচ্চ 6.5 মাত্রা ছিল। ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে
45 জনে, এখনও নিখোঁজ অন্তত 17 জন। 6 শতাধিক নাগরিক আহত হয়েছেন দুর্যোগে। বুধবার ফিলিপাইন সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। 35,000-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত ভূমিকম্পে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও শেষ হয়নি উদ্ধার অভিযান। কাজ করছে পুলিশ, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড সহ প্রায় 4,000 উদ্ধারকর্মী। সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফিলিপাইনের মিনদানাও দ্বীপে আঘাত হানে ভূকম্পনটি। ভূপৃষ্ঠ থেকে মাত্রা 6.5 মাইল গভীরে ছিল উৎপত্তিস্থল। সুনামি সতর্কতা জারি করা হয় ফিলিপাইন সহ এশিয়ার কয়েকটি দেশে। আয়তনের দিক থেকে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে আনুমানিক 2.5 কোটি মানুষের বসবাস। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।